নমস্কার, সিপিআইএম রাজ্য পার্টি ওয়েবসাইটে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা ইতিমধ্যেই বেশ কিছু পডকাস্ট শুরু করেছি। মূলত এবারে আমাদের সামনের পডকাস্টের বিষয় হচ্ছে আগামী 9 জুলাই যে ধর্মঘট, সারা ভারতব্যাপী যে ধর্মঘট, সেই ধর্মঘটকে সামনে রেখেই আমরা বিভিন্ন নেতৃত্ব আমাদের পার্টির যারা রয়েছেন তাদের সাথে আলোচনা করে নিচ্ছি বা কথা বলে জেনে নিচ্ছি যে এই সময়কালে ধর্মঘট কতখানি মানুষের কাছে গ্রহণযোগ্যতা লাভ করবে এবং জনগণ এই ধর্মঘটের মাধ্যম থেকে কি কি লাভবান হবেন তারা, এবং মালিক পক্ষকে কিভাবে এই ধর্মঘটের মাধ্যম দিয়ে আমরা কোণঠাসা করে নিতে পারবো। আজকে আপনাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং গণশক্তি পত্রিকার সম্পাদক কমরেড শ্রমিক লাহিড়ী। আপনার কাছে আমাদের প্রথম মূল প্রশ্ন সেটা হচ্ছে মিডিয়ার একটা প্রচার রয়েছে, যে প্রচারের মাধ্যমে আমরা দেখতে পাই যে বুদ্ধদেব বাবু যখন মুখ্যমন্ত্রী ছিলেন তিনি নাকি মুখ্যমন্ত্রী থাকাকালীন উনি নাকি ধর্মঘটকে সমর্থন করতেন না, অথচ সিপিআইএম পার্টির ডাকা ধর্মঘট, সেই ধর্মঘটকে উনি কর্মনাশা বলতেন। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? কবে বলেছেন, কোথায় বলেছেন? কোনোদিন বলেননি। মিডিয়ার একটা প্রচার রয়েছে, মিডিয়ার কথা বলবে, আমাদের পার্টির কথা পার্টির নেতারা বলবেন। আমাদের পার্টির নেতাদের মুখে মিডিয়া ইচ্ছে মতো কথা বসাতে পারে না। এরকম জ্যোতিবাবুর নামেও অনেক কিছু বলেছিল। জ্যোতিবাবু তো বারবার বলতেন ধর্মঘট হচ্ছে বিশেষ যত শ্রমজীবী মানুষকে বলতেন, এটা আপনাদের অধিকার, এখন এই অধিকার কোনোদিন ছাড়বেন না, কিন্তু এই অধিকার যে কোনো সময় যখন খুশি প্রয়োগ করা যায় না, এ ব্যাপারে আমরা একমত। তো এই যে ধর্মঘট এইবারের 9 জুলাই, এ তো দীর্ঘদিন আগে নোটিশ দেওয়া এক, আর দ্বিতীয়ত হচ্ছে শ্রমিক শ্রমজীবী মানুষ করবে কি, তাদের কাছে উপায়টা কি? জিনিসের দাম বাড়বে, প্রতিবাদ করতে পারবে না, তাদের মজুরি বাড়বে না, প্রতিবাদ করতে পারবে না, ন্যূনতম মজুরি আইন বাতিল হয়ে যাবে, প্রতিবাদ করতে পারবে না, ইউনিয়ন করবার অধিকার বাতিল হয়ে যাবে, প্রতিবাদ করতে পারবে না। এ চলে নাকি কোনো সভ্য জগতে? তো প্রতিবাদ করবার রাস্তাটা কি? আবার আর একটা বিষয় রয়েছে, মিডিয়ার মাধ্যম দিয়ে আমরা দেখতে পাই যে এই যে আমাদের সারা দেশ এবং রাজ্য জুড়ে যে ধর্মীয় যে উন্মাদনা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে মিডিয়ার একটা ভূমিকা রয়েছে। তাহলে এই প্রসঙ্গে মিডিয়াকে আমরা কিভাবে বিরোধিতা করব? না, এটা তো শুধু মিডিয়া না, এই আমাদের ভারতবর্ষ তাকে ধর্মনিরপেক্ষ থাকতেই হবে। তার কারণে বহু ধর্মের মানুষের বাস এখানে, বহু ভাষার মানুষের বাস এখানে, বহু সংস্কৃতির মানুষ এখানে বসবাস করেন, বহু খাদ্যাভ্যাসের মানুষ এখানে বসবাস করেন। এই জন্যই তো ভারতবর্ষে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই কথাটা বারে বারে ঘুরে এসেছে। তো এইটাকে ভাঙবার চেষ্টা করছে মূলত আরএসএস, এবং আরএসএস এরই যারা ক্ষমতা রাজনীতি করে, ভোটে টোটে দাঁড়ায় যারা আরএসএস, তারা হচ্ছে বিজেপি। আবার এছাড়া ওদের নানান রকম অনেকগুলো উইং আছে, আরো অনেক রাজনৈতিক দলও ওদের আছে যাদের পিছন থেকে ওরা চালায়। তো এই বিজেপি এরাই হচ্ছে গোটা ভারতবর্ষটাকে ভাঙতে চাইছে এবং বিভিন্ন জায়গায় দাঙ্গা বাঁধাচ্ছে। আজ থেকে নাকি, স্বাধীনতার আগে থেকে ওরা এই অপরাধ করে আসছে। আমাদের এই পশ্চিমবাংলার দ্বিখণ্ডিত হতো নাকি যদি না আরএসএস সেই সময়তে ওই ভূমিকা, হিন্দু মহাসভা ওই সময়তে ওই ভূমিকা না নিত? কখনো দ্বিখণ্ডিত হতো না, দেশ কখনো ভাগ হতো না। ফলে ওরাই দেশ ভাগ করেছে, আর তার সঙ্গে মুসলিম লীগ, জিন্না, ওরাও অবশ্যই দায়ী। ওরাও এই দেশ ভাগের কাজে ইন্ধন লাগিয়েছে। তো ধর্মের ভিত্তিতে দেশ করে কোনো লাভ হয়? তো ধর্মের ভিত্তিতে দেশ করেছে পাকিস্তান। এক থাকলো না, তো দুবারে ভেঙে গেল। ভাষার নামে তো বাংলাদেশ তৈরি হয়ে গেল। ফলে প্রশ্নটা ধর্মের না, মানুষ সবাই নিজের নিজের ধর্ম পালন করবেন, এতে তো কোনো অসুবিধার কিছু নেই। কিন্তু শ্রমিকের দাবি, কৃষকের কথা কে বলবে? ছাত্রছাত্রী লেখাপড়ার কথা কে বলবে? শ্রমিক কর্মচারীদের অধিকারের কথা কে বলবে? মানুষের গণতান্ত্রিক অধিকারের কথা কে বলবে? এটা তো বলবে একটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র। তার জন্যই তো রাষ্ট্র ব্যবস্থা। মানে মানুষকে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবার জন্য ধর্মটাকে ব্যবহার করছে তৃণমূল। ধর্ম ওদের কাছে একটা অজুহাত মাত্র। কোথাও ধর্মের নামে করছে, কোথাও জাতের নামে করছে, কোথাও ভাষার নামে করছে। আর মিডিয়ার যে কথাটা আপনি বললেন, আমাদের দেশের এখন 70-75% মিডিয়া নিয়ন্ত্রণ করে কর্পোরেট। আর পৃথিবীতে যে কোনো দেশে, আপনি হিটলারের সময়ও দেখুন, তখনও কর্পোরেটের সহযোগিতা ছাড়া হিটলার কোনোদিন ক্ষমতায় আসতে পারতেন না। মুসোলিনিও কোনোদিন সেই সময়কার কর্পোরেট তাদের সাহায্য নিয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন। একই অভিজ্ঞতা জাপানের ক্ষেত্রে, ওখানেও তোজো উনি
ওই জাইবাসুদের হটিয়ে নিও জাইবাসুদের এনেছিলেন, নতুন নব্য শিল্পপতি কর্পোরেটদের, তখন কর্পোরেটের যেরকম চেহারা ছিল সেই চেহারা এনেছেন। আমাদের দেশেও দেখুন আদানি আম্বানি এরাই হচ্ছে, আরো এরকম 4-5টা 6টা আছে যারা এই সরকারকে তৈরি করতে মুখ্য ভূমিকা পালন করেছে। ফলে কর্পোরেটের স্বার্থে এরা কাজ করে, আর এদের ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য জাত ধর্ম এরা তাকে ব্যবহার করে। এখন সব মিডিয়া যদি কর্পোরেট নিয়ন্ত্রিত হয়ে যায়, তাহলে কর্পোরেট নিয়ন্ত্রিত মিডিয়া তো সেটাই করবে যা ওদের প্রভুরা নির্দেশ দেবে। ফলে কর্পোরেট বলছে তুমি এখন জাত ধর্মের নামে মানুষকে বিভক্ত করো, ওরা তাই করতে নেমে পড়ছে। ওরা বলছে যে বিজেপির বাইরে আর কারোর প্রচার করো না, তাই করছে। আবার আমাদের রাজ্যের ক্ষেত্রে ওদের কর্পোরেট প্রভুরা বলে দিচ্ছে যে বিজেপি তৃণমূলের বাইরে যেন মানুষ কিছু ভাবতে না পারে, কোনো তৃতীয় শক্তি যেন না আসে, বিশেষ করে বামপন্থী শক্তি, কমিউনিস্ট শক্তি। ফলে সেইভাবে ওদেরকে বয়কট করো, সেই সব করছে। ফলে এটা তো মিডিয়া বলে না, কর্পোরেট মিডিয়া। কর্পোরেট যেহেতু এদেরকে নিয়ন্ত্রণ করছে, আর কর্পোরেটই যেহেতু এই অতি দক্ষিণপন্থী বা নব্য ফ্যাসিবাদীদের নিয়ে এসেছে আমাদের দেশে, ও আমেরিকাতেও একই জিনিস ওরা করবার চেষ্টা করছে। তবে ওখানে খানিকটা রেজিস্ট্যান্স দিচ্ছে, খানিকটা প্রতিবাদ প্রতিরোধ এই সমস্ত ওদের দেশের সংবাদ মাধ্যম করছে। ইউরোপেও অনেক সংবাদ মাধ্যম এইসব প্রতিবাদ করছে। কিন্তু দুঃখের কথা আমাদের এখানে সংবাদ মাধ্যম সব কর্পোরেটের পায়ের তলায় লুটিয়ে পড়েছে এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতাই নেই, যে কারণে দেখবেন সংবাদ মাধ্যমের স্বাধীনতা র্যাঙ্কিং, বিশ্ব র্যাঙ্কিংয়ে আমরা ক্রমশ পিছিয়ে যাচ্ছি। আচ্ছা, আমাদের যে ধর্মঘটটা এবারে ডাকা হয়েছে, সেই ধর্মঘটটা মূলত আমাদের কেন্দ্রের যে সরকার চলছে তার বিরুদ্ধে, তার মানে বিজেপির ডাকা ধর্মঘট। আমরা অতীতে যতগুলো ধর্মঘট দেখেছি পশ্চিমবাংলার মাটিতে, বিশেষ করে বিজেপির ডাকা ধর্মঘটকে যখন আমরা সফল করবার আহ্বান জানাচ্ছি, সেখানে তৃণমূলও একইভাবে সেই ধর্মঘটকে বিরোধিতা করছে। এবং সেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি অতীতে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি 26 দিন টানা আমাদের রাস্তা অবরোধ করে রেখে দিয়েছিলেন। তিনি প্রায় 72খানা একই বছরের মধ্যে ধর্মঘট ডেকে তিনি আজকে ক্ষমতায় এসেছেন। তাহলে তিনি ধর্মঘটের বিরোধিতা করছেন, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? না, ওর তো কোনো কথা ঠিক নেই। ও তো যখন যেখানে যেটা সুবিধা সেই কাজ করে। আর একটাও তো সত্য কথা বলেন না, নিজের নামটা বাদ দিয়ে। সেটাও কি বলেন আমি জানি না। যাই হোক, আমাদের কাছে মূল কথাটা হচ্ছে যে বিজেপি তো ধর্মঘটের বিরোধিতা করবেই, তার কারণ ওরা কর্পোরেটদের স্বার্থে কাজ করছে। 8 ঘন্টার বদলে এখন 10 ঘন্টা 12 ঘন্টা মালিকরা খাটাতে পারবে, মেনে নিতে পারে কখনো শ্রমিকরা? কোনো ইউনিয়ন কোনো মজুরি নিয়ে দরদাম করতে পারবে না, করলে এফআইআর হবে। ওই আগে একটা করেছে, এর আগে একটা ওরা আইন তৈরি করেছে, যে আইনে আগে যদি শ্রমিকদের ন্যায্য প্রাপ্য ইএসআই পিএফ এইসব যদি না দেয় তাহলে মালিক গ্রেপ্তার হতো। এখন বলে দিয়েছে না, ওগুলো আর ক্রিমিনাল অফেন্স না, ওগুলো সমস্ত সিভিল ম্যাটার, অর্থাৎ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। তো এসব কখনো সভ্য জগৎ কোনোদিন মেনে নিতে পারে? কোনো দেশের শ্রমজীবী মানুষ মেনে নিতে পারে যে জিনিসের দাম বাড়বে, আমার মজুরি বাড়বে না, আমার বোনাস বাড়বে না, আমার পিএফ ইএসআই এর অধিকার কেড়ে নিয়ে নেওয়া হবে, আমার স্বাস্থ্যের অধিকার, আমার ছেলে মেয়েদের লেখাপড়ার অধিকার এসব কেড়ে নেওয়া হবে? এ কখনো কেউ মেনে নিতে পারে না। কৃষকের ফসলের ন্যায্য দাম দেবে না, গোটাটাই কর্পোরেটাইজেশন অফ এগ্রিকালচার হয়ে যাবে। দেখলেন না কত বড় ধর্মঘট হলো, কত বড় লড়াই হলো ওই দিল্লিতে। এর কেন লড়লো সমস্ত কৃষকরা? 700-এরও বেশি কৃষক ওখানে তারা শহীদ হয়ে গেলেন এই লড়াই লড়তে গিয়ে। অবশেষে 3টে কৃষি বিল আটকালো। ফলে অনেকে যখন অনেক সময় প্রশ্ন তোলেন আপনারা একটা ধর্মঘট করে কি করবেন, মিছিল করে কি করবেন, লড়াই করে কি করবেন, ওসব করলে কিছু হয় না। তো ওই কৃষকদের আন্দোলন হচ্ছে এটা তার বড় উদাহরণ। গতবার আমরা যখন ধর্মঘট করেছিলাম তখন আপনারা মানে সবাই দেখবেন যে তখন এই যে 4টে শ্রমকোড, যেখানে শ্রমিকের সব অধিকার কেড়ে নেওয়া হয়েছে, এমনকি মজুরি নিয়ে পর্যন্ত বক্তব্য রাখবার অধিকার কেড়ে নেওয়া হয়েছে, তার বিরুদ্ধে ধর্মঘট করাতে সরকার পিছিয়ে গেছিল। গত 3-4 বছর আর কিছু বলেনি ওরা। তো তারপর এখন আবার ওটা লাগু করতে চাইছে। তো আমাদের সামনে রাস্তা কি? সরকার আলোচনা করবে না, সরকার আমাদের কোনো কথা শুনবে না, সরকার শ্রমজীবী মানুষের সঙ্গে বসবে না, খালি মালিকদের সঙ্গে বসবে বাজেটের আগে। এসব চলে নাকি কোনো সভ্য জগতে? এই জন্যে বাধ্য হয়ে তো ধর্মঘট। কোনো শ্রমিক চায় না কাজ না করে খেতে, ওসব ধনীরা চায়। খুঁটে খেতে ধনীরা অভ্যস্ত, কিন্তু শ্রমজীবী মানুষ চিরদিন খেটে খেতে অভ্যস্ত। তারা কোনোদিন খাটনিকে ভয় পায় না, কিন্তু তাদের শ্রমকে চুরি করে নিয়ে চলে যাবে তা কখনো শ্রমিকরা মেনে নিতে পারে না। ফলে এখনো ধর্মঘটের সামনে রাস্তা আছে। বলুন না প্রধানমন্ত্রী যে আমি তোমাদের সঙ্গে আলোচনায় বসবো এবং আমি শ্রমকোড লাগু করব না, তাহলেই তো এই ধর্মঘট করতে হয় না আমাদের।
আর একটা প্রশ্ন আপনাকে করছি, সেটা হচ্ছে 2011 সালের পর থেকে বিশেষ করে আমাদের এই রাজ্যে ধারাবাহিকভাবে যে সরকার চলছে রাজ্যে, সেই সরকার একটার পর একটা ঘটনা ঘটিয়ে চলেছে। আমাদের পার্কস্ট্রিট থেকে শুরু করে আমাদের এই শেষ পর্যন্ত ল কলেজ আমরা দেখতে পেলাম। এখন দিনের আলোতেও যেমন ঘটনা ঘটছে, সন্ধেবেলা রাত্রির বেলা কোনো জায়গায় কোনো বাধা নেই। সরকারি প্রতিষ্ঠানের ভেতরে পর্যন্ত মেয়েদের ওপরে নির্যাতন চলছে। তার পাশাপাশি বেকারত্ব, এসএসসি স্ক্যাম, সমস্ত কিছু চলছে। একটা জনগণের মধ্যে একটা কথা উঠে আসছে যে এই ধরনের ইস্যুগুলো যদি আজকে অন্য কোনো সরকার করাতো, তাহলে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী এখন যিনি রয়েছেন, তিনি যদি বিরোধী নেত্রী থাকতেন, তাহলে তিনি সারা রাজ্য জুড়ে মানে বিরোধিতা করে আগুন জ্বালিয়ে দিতেন। তাহলে সেই বিরোধিতার প্রশ্নে আমরা কি কোথাও একটু পিছিয়ে পড়ছি? এই প্রচারটা বিশেষ করে কর্পোরেট সংবাদ মাধ্যম করে এই জন্যে ওই মমতা ব্যানার্জিকে ইয়োলাইজাইজ করবার জন্য বা ওকে উজ্জ্বল করে দেখাবার জন্য ওরা সব টাকা পয়সা পায়। এটা আমি প্রকাশ্যে বলছি, মামলা করুক না আমার নামে। আসল কথাটা কি? আসল কথাটা হচ্ছে একটা লুম্পেন রাজ চলছে এই রাজ্যে। এই লুম্পেন রাজ এনেছে কে? এই কর্পোরেট মিডিয়াই তো সেদিনকে প্রচার করেছিল যে বামফ্রন্টকে হটাতে হবে, এবং তখন তো এই বিজেপি, তৃণমূল সব তো এক মঞ্চে বসেছিল। ওখানে রাজনাথ সিং গিয়ে বসেননি নন্দীগ্রামে? রাজনাথ সিং এসে সিঙ্গুরে বসেননি? লকেট চ্যাটার্জি ওই যে 26 দিন ধরে উনি কি চকলেটকে কি অনশন করলেন, সেখানে গিয়ে বসেনি এরা সব বিজেপির নেতারা? কেন্দ্রীয় নেতারা এসেছিল। এই সবকে চ্যাটার্জি ওরা আজকে এখানে আছে, কালকে আবার অন্য দলে চলে যাবে, ওদের কথা আমি বলছি না। কিন্তু যারা ওদের কেন্দ্রীয় নেতা, আরএসএস যারা করে, তারা পর্যন্ত তো এর পিছনে দাঁড়িয়েছিল। তো এই যে জঙ্গলের রাজত্ব আনবার প্রশ্নে তো এরা দায়ী। এই যে আজকে লুম্পেন রাজ এই রাজ্যে তৈরি হয়েছে, একটা যে কোনো সমাজে দুর্বৃত্ত থাকে, সরকারের কাজ কি? সরকারের কাজ হচ্ছে দুর্বৃত্তদের দমন করা। যদি সরকার দুর্বৃত্তদের দমন করে, তাহলে দুর্বৃত্তরা বোঝে এখানে অপরাধ করলে পার পাওয়া যাবে না। আর সরকারটা যদি চালায় অপরাধীরা, যারা চুরি করছে তারাই মন্ত্রী, তাদেরকেই পুলিশকে স্যালুট দিতে হচ্ছে। তো এই ব্যবস্থায় আপনি কি করে আটকাবেন এই লুম্পেন রাজ? লুম্পেনরাই থানা কন্ট্রোল করে। যার বিরুদ্ধে আপনি অভিযোগ করতে গেলেন, গিয়ে দেখলেন তিনি থানার আইসির পাশের চেয়ারে বসে আছেন। যিনি মাফিয়া, তার বিরুদ্ধে অভিযোগ করতে যাচ্ছেন, দেখছেন তিনি এসপির পাশের চেয়ারে কি ডিএম এর পাশের চেয়ারে বসে আছেন। তো তাহলে এই রাজ্যে কোনো আইন শৃঙ্খলা বলে কিছু থাকবে? এসব তো ছিল না পশ্চিমবাংলায়। দুর্বৃত্ত তো চিরদিনই ছিল। ধর্ষণের ঘটনা তো ঘটেছে, কিন্তু সাথে সাথে ব্যবস্থা নেওয়াতে পরবর্তী যারা অপরাধী আছে তারা সতর্ক হয়ে যেত যে না, এই সব অপরাধ করলে বাঁচবো না। আর কলেজগুলোতে যা চলছে, এই যে আরজি করেই হোক আর এই ল কলেজেই যা হোক, এগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ফ্র্যাঞ্চাইজি দিয়ে দিয়েছে কতগুলো অপরাধীকে, কতগুলো দুর্বৃত্তকে, যে ওখান থেকে তোমরা টাকা তোলো, ভর্তির সময় টাকা তোলো, ছাত্র সংসদের নামে টাকা তোলো, গেঞ্জি বেচে টাকা তোলো, কলা বেচে টাকা তোলো, যেভাবে হোক টাকা তোলো, আর কিছু অংশ আমাদেরকে পাঠাও, তাহলেই মামলা খতম। তো সেই জন্যে দুর্বৃত্ত রাষ্ট্র তো তৈরি করেছেন মুখ্যমন্ত্রী নিজে গোটা রাজ্য জুড়ে। তো সেই জন্য এই সরকারকে যদি আমরা না পাল্টাতে পারি, এই দুর্বৃত্ত রাজের অবসান আমরা কখনো ঘটাতে পারবো না। এই জন্যে এই আইন শৃঙ্খলাও একটা ব্যাপার। এই যে তামান্না একটা 9 বছরের বাচ্চা মেয়েকে খুন করে দিল, এ ভাবা যায়? আর তারপরে তারা ঘুরে বেড়াচ্ছে। মুখ্যমন্ত্রী একবার দুঃখ প্রকাশ করলেন না? এ তো বিরোধী দলনেতা নাকি উনি? বিজেপি, বিজেপি তৃণমূলে কোনো তফাৎ আছে? এত বড় বিধানসভার সেশন হলো, সেখানে বিরোধী দলনেতা, সরকার না শোক প্রস্তাব নেয়নি, বিরোধী দলনেতা একবারের জন্য বললেন। আসলে নারীকে এরা পণ্য হিসেবে দেখে, নিজের সম্পত্তি, এবং সব নারীকেই তাই দেখে। এই মনুবাদীদের অর্থাৎ আরএসএস এর চিন্তা, তৃণমূল বিজেপি দুটোই তো আরএসএস এর পিছন থেকে ওরাই চালায়। সেই জন্য দেখবেন ওদের দলের নেতারা মনে করে যারা ওদের মহিলা কর্মী আছে তারা ওদের সম্পত্তি, ইচ্ছে মতো তুমি ব্যবহার করো, সেই জন্য ওরা ইচ্ছে মতো ব্যবহার করতে পারে। এটা হচ্ছে এই দর্শনের প্রতিফলন। ফলে এই দর্শনের বিরুদ্ধে যদি আমরা লড়তে না পারি রাস্তায় নেমে, এ শুধু তত্ত্বগত লড়াই করলেই হবে না, দুটো লড়াই দরকার। রাস্তায় নেমে এদের প্রতিরোধ করতে হবে। রাস্তায় নেমে প্রতিরোধ করবার কাজটা দেখবেন আগের চাইতে অনেক ভালো হচ্ছে। অভয়া কিন্তু এখনো তো বিচার পায়নি, পাবে কি করে? বিজেপি তো চায় না যে অভয়ের বিচার হোক, আসল খুনিরা ধরা পড়ুক। তার কারণ সব ওদের নিজেদের মধ্যে বোঝাপড়া আছে, কখনো ওরা চাইবে না। তো এই জন্য আমরা বলছি যে মানুষের কাছে লড়াই ছাড়া কোনো রাস্তা নেই। আর লড়াইয়ে একটা অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার হচ্ছে ধর্মঘট। ফলে এটাকে ছাড়বারও কোনো প্রশ্ন নেই। আপনাকে আমি শেষ প্রশ্ন করব,
সেটা হচ্ছে আমরা দিন আনা দিন খাওয়া যে সমস্ত মানুষ তাদের কথা বলি। এবারে একটা ধর্মঘট মানে একটা দিনের একটা মানুষের রোজ তাদের চলে যাওয়া। তাহলে সেই প্রশ্নে ধর্মঘট সেই মানুষটাকে কিভাবে সহযোগিতা করবে প্রথমত, আর দ্বিতীয়ত ধর্মঘট করে আমাদের রাজ্যে বলুন দেশে বলুন আমরা যে সফলতাগুলোও পেয়েছি, তার পাশাপাশি অন্য কোনো কি আর পদ্ধতি ছিল না যে ধর্মঘট না করে কাজের পদ্ধতিকে চালু রেখেই ধর্মঘট না করে মানুষের যে লড়াই যে আন্দোলন সেই আন্দোলনটাকে ত্বরান্বিত করার বা এগিয়ে নিয়ে যাওয়ার? যখনই দেখবেন একটা লড়াই হয় তখন অনেকেই এই প্রশ্ন তোলে, এই লড়াই করে লাভটা কি? তার কারণ ওরা লড়াইটাকে ভয় পায়। সেই জন্য লড়াইয়ে যাতে বেশি মানুষ না আসে তার জন্য সাথে সাথে কর্পোরেট মিডিয়া, এগুলো হচ্ছে সব তৃণমূল বিজেপির আইটি সেল। এখন তো মেইন স্ট্রিম কর্পোরেট মিডিয়া এগুলো বিজেপি আর তৃণমূলের আইটি সেলে রূপান্তরিত হয়েছে। যে যেরকম টাকা দেয় সেই অনুযায়ী তার হয়ে প্রচারে তারা নেমে যায়। বলুক না, আমার নামে মামলা করুক যে না আমরা ওদের কাছ থেকে টাকা নিয়ে প্রচার করি না। এ তো প্রেস কাউন্সিলের রিপোর্ট আছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর রিপোর্ট আছে। এখন তো প্রেস কাউন্সিলের রিপোর্টও প্রকাশ করা বন্ধ করে দিচ্ছে। আবার কোনো স্বাধীনতা বলে কিছু আছে নাকি? আর আমাদের দেশে সাংবাদিকদের ও মালিকদের স্বাধীনতা আছে সংবাদপত্রের, সাংবাদিকদের কোনো স্বাধীনতা নেই। তো এখন ধর্মঘট একদিনের, তার জন্য ওদের দু চোখ দিয়ে জল বেয়ে যাচ্ছে। আর এরা যে 365 দিন খেতে পায় না, এদের যে 365 দিন কাজ নেই, এই বেকারদের যে 365 দিন কাজ নেই, যে শ্রমিক ছাঁটাই হয়ে গেল সে বাড়িতে চাল কিনে নিয়ে যাবে কি করে বাকি 364 দিন? এ নিয়ে কোনো কথা আছে? যে ক্ষেত মজুরের ন্যূনতম মজুরি নেই সে কি খায় তা নিয়ে কোনো কথা আছে? আর এই সব নিয়ে আমরা মিটিং মিছিল করলে ওরা কিছু দেখাবে নাকি? এতে এত বড় বড় ক্ষেত মজুরদের, কৃষকদের, শ্রমিকদের এত সমাবেশ হচ্ছে এই ধর্মঘটকে কেন্দ্র করে। একটা কোনোদিন শব্দ শুনেছেন কোনো টেলিভিশনে? একটা কোনো খবর দেখেছেন আপনি এই কর্পোরেট সংবাদ মাধ্যমে, প্রিন্ট মিডিয়ায়? কোথাও দেখতে পাবেন না। যত ওদের কুম্ভীরাশ্রু সমস্ত ওরা দেখাবে এই ধর্মঘটের কে কেন্দ্র করে, তার বিরোধিতা করে। আসলে এরা কখনো শ্রমজীবী মানুষের পক্ষে দাঁড়ায় না। আর দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে যে লড়লে সাফল্যটা আসবে কি করে? সব লড়াইয়েই কি সাফল্য আসে? একটা লড়াই দাবিগুলোকে খানিকটা এগিয়ে নিয়ে যায়, আবার পরের লড়াই সেই দাবিটাকে আরেকটু খানিকটা এগিয়ে নিয়ে যাওয়া যায়। অর্থাৎ 100 আমি পেতে চাই, সেখানে 10 আমি এগোলাম একটা লড়াইতে, হয়তো দেখা যাবে যে সেই লড়াইতে আমি আপাতভাবে জিতলাম না, কিন্তু এটা আসলে ব্যাটল ফিল্ড। আর ওয়ার এটা হচ্ছে অনেক লম্বা, অর্থাৎ একটা যুদ্ধ। আর একটা ব্যাটল ফিল্ড মানে হচ্ছে একটা নির্দিষ্ট যুদ্ধক্ষেত্র। একটা যুদ্ধক্ষেত্রে আমি যদি একটুখানি হলেও এগোতে পারি তাহলে সামগ্রিকভাবে যুদ্ধটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। সেই জন্যে আমাদের কাছে এই সব লড়াইগুলো, আমরা তো কত মিছিল মিটিং করেছি, কোনোদিন তো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ডাকেননি। এই যে PFISI এর টাকা মেরে দিয়ে বসে আছে চটকলের মালিকরা, এতবার তো শ্রম দপ্তরে ডেপুটেশন হলো, কোনোদিন তো মুখ্যমন্ত্রী ডাকেননি। সব ব্যাপারে ওর সময় আছে, হিলারি ক্লিনটন থেকে শুরু করে আর ওই নাচ করবার জন্য এত সময় আছে ওনার হাতে। কোনোদিন শ্রমিকদের ডেকেছেন যে আসো তোমাদের কথা শুনি? ক্ষেত মজুরদের ডেকেছেন আসো তোমাদের কথা শুনি? কৃষকদের ডেকেছেন আসো তোমার কথা শুনি? ছাত্রছাত্রীরা পয়সা না দিলে ভর্তি হতে পারছে না, ডেকেছেন কোনোদিন এসো তোমাদের কথা শুনি? ওই তো আরজি করে ছাত্রদের ডাকলেন আর সব অসত্য কথা বললেন, একটাও প্রতিশ্রুতি পালন করলেন না। ফলে এদের বিরুদ্ধে লড়াই ছাড়া রাস্তা কি? আর কোনো রাস্তা নেই, একটাই রাস্তা আছে, লড়াই। অধিকার লড়ে নিতে হয়, অধিকার বুঝে নিতে হয়। আজকে শ্রমিকদার সঙ্গে কথা বলে আজকে আমরা এই জায়গাতেই এলাম যে আগামী দিনে ধর্মঘটের পথই রয়েছে প্রত্যেকটা খেটে খাওয়া মেহনতি মানুষের তাদের অধিকার বুঝে নেওয়ার জন্য। তাই আগামী 9 জুলাই সার্বিকভাবে সারা দেশ জুড়ে ধর্মঘট পালন করুন, জনগণের স্বার্থে, নিজের স্বার্থে, সার্বিকভাবে সারা দেশ জুড়ে খেটে খাওয়া মেহনতি মানুষের স্বার্থে। এই আবেদন রেখে আজকে আমাদের এই পডকাস্ট আজকে আমরা এখানে শেষ করছি। নমস্কার।